আমাদের কাছে একটা টেনসিল থাকলেই আমরা সমস্ত রকমের ইএমএমসি আইসি কে করে দিতে পারবো, ঠিক আছে, সে যেমনই হোক টেনসিল। এরপরে কি হয়, র্যাম। একটা র্যামের ডিজাইন, সব র্যামের ডিজাইন একই, তার মানে একটা টেনসিল থাকলে সমস্ত মডেলের র্যামকে আমরা করে দিতে পারবো। তাহলে তোমার কাছে হলো দুটো টেনসিল হয়ে গেল। দুটো টেনসিল হয়ে গেলেই কিন্তু আবার কি হয়, কিছু কিছু টেনসিলের মধ্যেই এই টেনসিলটার মধ্যে র্যাম দিয়ে দিয়েছে, আছে এরকম মডেল আছে যে ইএমএমসি আর র্যাম কিন্তু একটা টেনসিল কিনলেই হয়ে গেল। বাজেট কমানোর জন্য কথা বলছি। এরপরে ধরো প্রত্যেকটা সিপিইউ, এখানে যতগুলো সিপিইউ আছে আমার এখানে নামানা, সবাইকে সিপিইউ কিন্তু আলাদা আলাদা মডেল আছে হয়তো। তাহলে মডেল অনুযায়ী যদি আমি করতে হয় তাহলে সব সিপিইউর জন্য কিন্তু একটা টেনসিল কিনতে হবে। এবারে হয়তো একটা টেনসিলের মধ্যে অনেকগুলো সিপিইউ ইনভলভ থাকতে পারে, কিন্তু সেটা যদি না ম্যাচিং হয় তোমার এই সিপিইউর মধ্যে, তাহলে আবার একটা কিনতে হবে। তো অনেক অনেক বল বা ফাঁকা আছে না, গ্যাপ আছে, তাহলে ওই গ্যাপে কিন্তু যখন মডেল ওয়াইজ করব, ওই গ্যাপেরও কিন্তু ওই ফাঁকগুলো কিন্তু যেরকম বল আছে গ্যাপে অনুযায়ী ছেনাগুলি আছে, ম্যাচ হয়ে যাবে। কিন্তু ইউনিভার্সালের ক্ষেত্রে কি হবে, ওই গ্যাপের গুলো কিন্তু ওই এখানে বল তৈরি হয়ে যাবে, হ্যাঁ বল তৈরি হবে। এবারে আমরা যখন ফাইনাল বল খুলবো, আইসিডি তুলে ইউনিভার্সাল টেনসিলে তুলে নেবো, ফলস বলগুলো খুলে পড়ে যাবে, তাহলে আমার দরকারও নাই। মেন হচ্ছে কি টেনসিলে, এই টেনসিলটা এই আইসির সঙ্গে ম্যাচিং হচ্ছে কিনা, বলটা মানে ম্যাচিং করাটা সবচেয়ে জটিল জিনিস। আমি দেখাচ্ছি কেমন ভাবে। দেখো মেনলি হচ্ছে, দেখো এই আইসিটার বলগুলোর ডিজাইনটা কি আছে, সোজা সোজা আছে। দেখো এইরকম ভাবে সোজা আছে, এইদিকে আছে ভার্টিক্যাল আর হরাইজন্টাল সোজা আছে, মানে এইদিকে আছে আর এইদিকে আছে, গ্যাপ থাকতে পারে মানছি, কিন্তু লাইনটা সাজানো আছে এইদিকে আর এইদিকে, ঠিক আছে। আবার একটা আইসি আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এই আইসিটার কিন্তু সোজা সোজা নাই, একটু দেখো ভালো করে, কর্নার আছে এরকম ভাবে, এরকম ভাবে কর্নার মানে বরফি টাইপের, বুঝা গেল? বরফি আর স্ট্রেটটা বুঝা গেছে। প্রথমে এই ধারটার উপরে মিলাচ্ছি, দেখো আইসিটা তলা রেখে আমি মিলাচ্ছি, একটু লড়াচ্ছি, দেখো অধিকাংশ বল কিন্তু আমার মিলে গেছে। তার মানে আমার বুঝাচ্ছে যে এই টেনসিল, এই হোলটা কিন্তু এই আইসিটার ক্ষেত্রে পারফেক্ট। আমি সোজা করে বোঝ করালেই হচ্ছে। আইসির কন সঙ্গে আমার টেনসিলের কন যদি মিলিয়ে দিই, তাহলে তো হোলগুলো সমান হয়ে যাবে। তাহলে এরপর আমি হিট কত রাখবো মনে আছে কাদের, 280 থেকে 300 আর 0 সেটই রাখবো 280 থেকে 300। এরপরে কি করব, আমার এটাকে মুভমেন্ট করবো, এরকম ভাবে ঘুরাবো, ঠিক আছে, হ্যাঁ সব জায়গায় সমান হিট দেয়। একটু আস্তে আস্তে করবো যাতে হিটটা একটু লাগে, একটু টাইম ধরে হলেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে, তাড়াতাড়ি করার দরকার নাই। হলো, এবারে আমি কিন্তু এখনো পর্যন্ত আমার চিমটাটাকে ছাড়বো না, আগে ফু দিয়ে ঠান্ডা করবো। ব্লেডটাকে ধরার নিয়ম সবাইকে দেখিয়েছিলাম, ব্লেডটাকে দুটো আঙুলে দেখো আমি কেমন ভাবে ধরেছি, এইভাবে ধরতে হবে, আর এই আঙুলটা ফেলতে হবে, এই আঙুলটা এখানে রাখতে মাথায়, এবং ব্লেডটা রাখতে হবে ঠিক 40 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্লেডটা রেখে ঠিক এই জায়গাটা প্রেসার যেমন ভাই কোনা, দেখো কিভাবে কোণের দিকটা, এটা কোণটা এই দিকটা উঠে থাকলেও কোনো অসুবিধা নাই, কোণেরটা যে কোণটা আমি ল্যান্ড করছি, ঠিক আছে, এটা এইভাবে ঘেঁষারে ঘেঁষারে জোরে একটু প্রেসার দিয়ে, আটকে গেলেও জোর করে একটু প্রেসার দিবে, হাতটা সর করে রাখবে নাহলে না, এই তো এইভাবে এইটার উপরে প্রেসার দিবে, এইটার উপরে এই বড় আঙুলটার উপরে প্রেসার দিয়ে এটা ঠেলবে এরকম এরকম, আর কোণটা ধরে এই কোণটা যাবে। এবার আমাকে একবার জুম করে দেখে নিতে হবে যে সব বলগুলো মাথা, সব পয়েন্টের মাথা কাটা গেছে কিনা। কিছু বল আছে মাথা কাটা যায়নি ধারের গুলো, ঠিক আছে, এই জন্য আমি আরেকবার পিপিডি পেস্ট নেবো, যখন মাথা না কাটা যাবে পিপিডি পেস্ট আরেকবার নিতে হবে, নিয়ে পরে আবার ফিল আপ করলাম। আমি কিন্তু হাতের প্রেসার কিন্তু ছাড়িনি, হয় ফরসেপ না হলে হাত দিয়ে রেখেছি, কারণ আইসি সরে যেতে পারে। আবার পুছে নিলাম, সেম একবার সেম কন্ডিশন।
এবারে ভালো হয়ে গেছে প্রথম সত্যি আমার কিছু লাগলো না, তার জন্য আমি চুপচাপ দাঁড়িয়ে গেলাম, কিছু আছে বুঝতে পারছো, এরকম ভাবে মুভমেন্ট হবে। এখন অব্দি এটা ঠান্ডা করা অব্দি ধরে রাখতে হবে বা ফুক দিয়ে দিতে পারো, এটা ঢালা তো না, ওটাও ঢালা চলবে কিন্তু একবারই গরমে ঢালো না, তাতে কি হবে আজকাল যেগুলো যে বলগুলো গ্যাপ, যেগুলো না গ্যাপ আছে তলা ধরে না, ওই বলগুলো উঠেই ধারে চলে আসবে, মানে ভুরভুরির মতন ফুটবে না, তখনই কি হবে ওই থিনারটার সঙ্গে উঠে চলে যাবে। বুঝলাম। দেখো কিভাবে আমি চালাচ্ছি ব্লেডটা, এখন ঠিক কেটে গেছে। এবারে অনেক বল ফাঁকা দেখাচ্ছে, ওগুলো এনসি, এমনিতেই জায়গাটাই এনসি আছে, ঠিক আছে, অনেক ওটার ভিতরে ঢুকে গেছে। যদি মনে হয় যে আমার একটুকু কোনো ডাউট আছে, কি হয়েছে তাতে আরেকবার লাগাও, যদি মনে হয় যে ডাউট আছে আর একটু লাগিয়ে লাও, দিয়ে আবার পুছো। এই জন্যই তো ইউনিভার্সালের টাইম লাগবে। ইউনিভার্সাল যদি ভালো করে প্র্যাকটিস করতে তোমরা নিজেরাই বলবে আমার আর টেন্সিল কেনার দরকার নাই। হ্যাঁ স্যার, ওটাই তো নিজে দেখিয়ে তো বুঝা যাচ্ছে। হ্যাঁ, আমার টেন্সিল কি করতে পয়সা দিয়ে ফাঁসাবো, কত সিবিএর ফাঁসাবো। হ্যাঁ, কিছু জিনিস আছে করতে হবে, পেন্সিল লাগবে কি সেগুলো আমি বলে দেবো কেন লাগবে, কিছু আইসি আছে যেগুলো পারফেক্ট পেন্সিল না হলে অসুবিধা আছে, বড় সিপিইউ আছে কিছু। এবারে লাগে পারফেক্ট হয়ে যায়। না না, এটা দিয়ে আছে না, এবারে আমি বলটাও দিয়ে। হ্যাঁ ঠিক আছে, শুরু কর। सर तो हिम्मत मिलता है, तो हम देख रहे हैं, समझ रहे हैं। ঠিক আছে, এখন দেখো হয়েছে তো ফাইনাল, আমার সব বল কাটা গেছে। এখন যদি ফ্ল্যাক্স পেস্ট দিদি আমি কি হবে দেখো, ফ্ল্যাক্স পেস্টে ধরো ভেসে উঠে যাবে তো, তাতে এনসি যে বলটা থাকবে, এনসি এমন কিছু বল আছে দেখো, এগুলো এনসি বল আছে, দেখে বুঝে যাচ্ছে লোড যে বলগুলো, এগুলো উঠে চলে আসবে এই পাশের বলটাতে টাচ হবে, উঠে পেন্সিলের উপরে উঠে যাবে, দিয়ে জয়েন্ট হয়ে যাবে। এই জন্যে এই ইউনিভার্সালের ক্ষেত্রে ফ্ল্যাক্স পেস্ট লাগানোর দরকার নাই। যদি এটা আমার মডেল ওয়াইজ থাকতো যে এনসি বলগুলো ঢাকা আছে, সেই ক্ষেত্রে আর উঠে আসার প্রশ্নটাই থাকতো না, তাহলে এইখানে আমি ফ্ল্যাক্স পেস্ট লাগাবো না, কিন্তু আমি ফাইনাল হিট দেবো বিনা ফ্ল্যাক্স পেস্ট লাগিয়ে। ভালো করে দেখো, বিনা ফ্ল্যাক্স পেস্ট লাগিয়ে ফাইনাল হিট দেবো, মানে ওই বলগুলো চেপটা আছে গোল করে নেবো মাথাগুলোকে। হলো, আমি দেখবো এই বলগুলো চকচক যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটা ছাড়বো না, মানে চকচক থাকা মানে গলে আছে, আর একটুকু মানে ফেকাসে হয়ে যাওয়া মানে ঠিক হয়েছে। এরপরে একটু ঠান্ডা করে নেবো, এরপর ঠুকে দেবো। দেখো এইদিকে বাইরে অতিরিক্ত পেস্ট লেগেছিল বলি এটা একটা তৈরি হয়ে গেল। এরপরে ধরো অনেক দেখো গুঁড়ো আছে, এদিক ওদিক টাচ হয়ে আছে, অনেক এনসি বল আছে পড়ে আছে, এগুলোকে হাতে নিতে হবে, এটাকে তালুতে দিয়ে পরে ব্রাশ দিয়ে পর থিনা দিয়ে পরিষ্কার করতে হবে, যাতে কোনো বল না থাকে, আর এইখানের মধ্যে যাতে না আগে বল থাকে, তার জন্য একটু ছেড়ে নিতে হবে, স্কেপার করে বলগুলো একটু সেট করে দিতে হবে। হ্যাঁ, এই দেখো হয়ে গেছে। এরপরে যদি দেখো যে আমার বলগুলো একটুকু সরে গেছে, মানে হেলে আছে, পেন্সিল হেরে গেছে একটুকু, সেই ক্ষেত্রে একটুকু ফ্ল্যাক্স পেস্ট দিও, কিন্তু ফ্ল্যাক্স পেস্ট দেওয়ার আগে পরিষ্কার করে দেখে নেবে যে কোনো জায়গায় বল আটকে আছে কিনা, গুঁড়ো আটকে আছে দুটো বলের মাঝে, নাহলে কিন্তু ফ্ল্যাক্স পেস্ট দিয়ে হিট দিলে জয়েন্ট হয়ে যাবে বলটা, এটা কিন্তু অবশ্যই কিন্তু চেক করবে। না ওটা ওইভাবে দেখাচ্ছে বলি তাই, এই অ্যাঙ্গেল থেকে নরমাল এইখান থেকে গ্যাপটা শুরু হচ্ছে না, তার জন্য চোখটা ওইখানে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এরপরে এই আইসিটা যখন এইভাবে বসবে,
সারফেসেও নিশ্চয়ই যে মডেলে আইসি সেই মডেলে যে পড়তো সেম সেম বলই থাকবে তলাটা। হ্যাঁ স্যার। তাহলে প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে আইসি পোস্ট করানোর একটা পয়েন্ট লাগানো আছে, দেখবে এটা যদি সিপিইউ আইসি হয়, দেখো এখানে একটা পয়েন্ট আছে না, কোনটা দেখতে পাইছো? সে কোনে এই পয়েন্ট নয়, সাইডে দাগ দিতে মার্ক দিতে, এটা একটা দাগ, এটা একটা দাগ, এটা একটা দাগ। যখন এই আইসিটা পোস্ট করা হবে সাইডের এই মার্কগুলো দেখতে পাই, যেমন এটা ঢুকে না যায়। যদি ঢুকে যা না যায় তখন জানবে তোমার আইসিটা প্রত্যেকটা বলের, কারণ আমরা যখন আইসি পোস্ট করাবো আর তো দেখতে পাবো না বলটা বলের সঙ্গে টাচ হচ্ছে কিনা, হ্যাঁ স্যার। দেখতে পাবো কি? না স্যার। তাহলে এই সাইডের মার্কগুলো যদি আমরা আইসিটাকে মার্ক মানে ঠিক করে মিডিল করে পোস্ট করা হয় মার্কের মিডিলে, হ্যাঁ স্যার। তাহলে কিন্তু প্রত্যেকটা বলের সঙ্গে প্রত্যেকটা বল কিন্তু টাচ হয়ে উপর নিচে থাকবে। শুধুমাত্র আমার দিকে হিট দিয়ে দিলেই আইসি ঠিক বলে বলে টাচ হয়ে যাবে। সাজা করে বোস করা না, আর বুলারের হিট আর এয়ারটাকে ঠিক রাখা, আর লাস্টে একবার ফাইনাল টাচ দিতে হবে, ওইটা হচ্ছে মেন কাজ। ফাইনাল টাচ মানে কি, যখন আমরা আইসি বোস করবো তখন দেখাবো।